হঠাৎ করেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আর শুধু সামরিক প্রদর্শনী বলেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এবার আলোচনায় শুধু একটি মিসাইল নয়, পুরো একটি কৌশল। এমন কৌশল যা আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া সবাইকে প্রতিরক্ষা হিসেবেই নতুন করে করতে বাধ্য করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পিয়ংইয়ং কি সত্যি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে এক বোতাম চাপলেই পরিস্থিতি বদলে যাবে, নাকি এর বড় অংশই মনস্তাত্ত্বিক চাপ তৈরির খেলা? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। উত্তর কোরিয়া এখন শুধু পুরনো ধাঁচের ব্যালিস্টিক মিসাইল রাষ্ট্র নয়, তারা ধীরে ধীরে একটি লেয়ার্ড থ্রেট আর্কিটেকচার তৈরি করেছে। অর্থাৎ শুধু দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয়, মাঝারি পাল্লা, স্বল্প পাল্লা, মোবাইল লঞ্চার, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যবস্থা, এমনকি তথাকথিত ট্যাকটিক্যাল পারমাণবিক ডেলিভারি সিস্টেম সবকিছুর মিশ্রণ তৈরি করেছে। এর ফলে সমস্যা একটাই, শত্রুপক্ষ আরেকটি মাত্র দিক দেখে পরিকল্পনা করতে পারছে না। আগে প্রশ্ন ছিল, উত্তর কোরিয়া কি আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারবে? এখন প্রশ্ন বদল হয়েছে, যদি পারে তাহলে সেটা ঠেকানো কতটা সম্ভব? আর যদি একসঙ্গে একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তাহলে প্রতিক্রিয়ার সময় কতটা কমে যাবে? কিন্তু এখানে বিষয়টা আরও জটিল হয়ে যায়। উত্তর কোরিয়ার সবচেয়ে বেশি আলোচিত অস্ত্রগুলোর একটি হলো হওয়াংসাই-18। এটি একটি সলিড ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এই একটি মাত্র পরিবর্তন লিকুইড ফুয়েল থেকে সলিড ফুয়েল পুরো নিরাপত্তা সমীকরণকেই বদলে দিচ্ছে। কারণ তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন, ফুয়েল ভরতে সময় লাগে, তাপীয় লজিস্টিক সিগনেচার তৈরি হয়, স্যাটেলাইট থেকে অনেক সময় তা ধরা পড়ে। কিন্তু সলিড ফুয়েল সিস্টেম তুলনামূলকভাবে দ্রুত মোতায়েন করা হয়, কম প্রস্তুতি লাগে, আর প্রি লঞ্চ ডিটেকশন অনেক কঠিন হয়ে যায়। উত্তর কোরিয়া প্রায়ই তাদের অস্ত্র নিয়ে এমন বার্তা দেয় যাতে শত্রু নিশ্চিত হতে না পারে আসল ক্ষমতা কোথায় শেষ। হওয়াংসাই-18 নিয়ে বড় আলোচনার একটি অংশ হলো, এটিকে বহুমাত্রিক ওয়ারহেড বহন করতে পারবে। উত্তর কোরিয়া ভবিষ্যতে MIRV ধরনের সক্ষমতার দিকে যেতে চায়, এমন ইঙ্গিত বহু বিশ্লেষকই দেখছেন। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে তথ্যের ভিত্তিতে সেটাকে নিশ্চিত অপারেশনাল ক্যাপাসিটি হিসেবে ধরা যায় না। ইচ্ছা, গবেষণা, প্রোটোটাইপ আর বাস্তব মোতায়েন, এই চারটি আলাদা জিনিস। উত্তর কোরিয়ার KN-25কে অনেক সময় শুধু বড় রকেট লঞ্চার হিসেবেই দেখানো হয়, কিন্তু বিশ্লেষকদের বড় অংশ এটিকে সুপার লার্জ ক্যালিবার গাইডেড রকেট সিস্টেম বা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের কাছাকাছি একটি হাইব্রিড ক্যাপাবিলিটি হিসেবে দেখেন। এর আসল গুরুত্ব কোথায়? এটি মোবাইল, তাই দ্রুত সারানো, লুকিয়ে রাখা, হঠাৎ ব্যবহার করাটা সহজ। আপনার কি মনে হয়, এটা শুধু অস্ত্র উন্নয়ন, নাকি যুদ্ধের নিয়মটাই ধীরে ধীরে বদলে দেওয়ার প্রস্তুতি? উত্তর কোরিয়ার মূল লক্ষ্য আমেরিকা ধ্বংস করা, এভাবে বললে বিশ্লেষণ অসম্পূর্ণ থাকবে। পিয়ংইয়ংয়ের প্রথম লক্ষ্য হলো রেজিম সার্ভাইভাল, অর্থাৎ কিম জং উনের শাসন ব্যবস্থা যেন বাইরের চাপ, নিষেধাজ্ঞা, সামরিক হামলা বা রেজিম চেঞ্জের মুখে না পড়ে। এই কারণে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রকে যুদ্ধ জেতার অস্ত্রের চেয়ে বেঁচে থাকার বীমা হিসেবেই দেখে। ইরাক, লিবিয়া, ইউক্রেন, এই উদাহরণগুলো উত্তর কোরিয়ার কৌশলগত চিন্তায় বারবার উঠে আসছে। তাদের বার্তা খুব সরাসরি, পারমাণবিক ক্ষমতা থাকলে বাইরের শক্তি হামলার আগে অনেকবারই ভাববে। ওয়াশিংটনের দৃষ্টিতে উত্তর কোরিয়ার সলিড ফুয়েল ICBM মানে ওয়ার্নিং টাইম কমে যাওয়া। সিউলের দৃষ্টিতে KN-25 মানে আর্টিলারি থ্রেটের নতুন রূপ। টোকিওর দৃষ্টিতে এটি রিজিওনাল স্ট্রাইক এভলপের বিস্তার। তাই তিন দেশই এখন আগের চেয়ে বেশি সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গড়েছে। অর্থাৎ উত্তর কোরিয়া একা তার অস্ত্র উন্নয়ন করছে না, তার প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলই আরও মিলিটারাইজড হয়ে উঠেছে। এই আর্মস রেসের রাজনৈতিক দমও আছে, কারণ যত বেশি সামরিক প্রস্তুতি বাড়ে, ভুল হিসাবের ঝুঁকিও ততই বাড়ে। জাতিসংঘের উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন কঠোর ব্যবস্থা নিতে গেলেই বড় বাধা আসে চীন ও রাশিয়ার অবস্থান থেকে। কারণ তাদের জন্য উত্তর কোরিয়া শুধু একটি সমস্যাজনক রাষ্ট্র নয়, এটি আমেরিকার প্রভাবের বিরুদ্ধে একটা কৌশলগত বাফার। চীন চায় না তার সীমান্তে এমন একটি পরিস্থিতি তৈরি হোক যেখানে উত্তর কোরিয়ার পতনের পর আমেরিকা ঘনিষ্ঠ একটি ঐক্যবদ্ধ কোরিয়া দাঁড়িয়ে যাক। রাশিয়া ও পশ্চিমা চাপের এই পর্যায়ে উত্তর কোরিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে আগ্রহী না। ফলে নিষেধাজ্ঞা থাকলেও এনফোর্সমেন্ট দুর্বল হয় আর উত্তর কোরিয়া ব্রিথিং স্পেস পায়। এই কারণে উত্তর কোরিয়া মিসাইল ইস্যু শুধু কোরীয় উপদ্বীপের সংকট না, এটি বৃহত্তর মার্কিন চীন রাশিয়া প্রতিদ্বন্দ্বিতারও একটা অংশ। আর এখান থেকেই উত্তর কোরিয়ার দর কষাকষির ক্ষমতা বাড়ে। উত্তর কোরিয়ার সামরিক প্যারেডে প্রায় এমন কিছু সিস্টেম দেখা যায় যেগুলো নিয়ে নিশ্চিত তথ্য খুব কম আছে। কিছু বাস্তব, কিছু প্রোটোটাইপ, কিছু হয়তো মনস্তাত্ত্বিক প্রদর্শনী। কিন্তু সমস্যা হলো শত্রুপক্ষ জানে না কোনটা ব্লাফ, কোনটা ডিপ্লয়েবল প্ল্যাটফর্ম। আর এটাই উত্তর কোরিয়ার জয়, কারণ
ডিটারেন্স সবসময় বাস্তব বিস্ফোরণ দিয়ে কাজ করে না, অনেক সময় আনসার্টেনিটি দিয়েও কাজ করে। আমেরিকার পেন্টাগন, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সবাইকে ওয়ার্স্ট কেস সিনারিও মাথায় রাখতে হবে। ফলে উত্তর কোরিয়া তার প্রকৃত ক্ষমতার চেয়েও বেশি কৌশলগত মূল্য আদায় করতে পারে। নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন। দক্ষিণ কোরিয়া ও জাপানে সাধারণ মানুষের এক অংশই হুমকিতে নিয়মিত বাস্তবতা হিসেবেই দেখে। সেখানে প্যানিক সবসময় দেখা না গেলেও থ্রেট পারসেপশন কমেনি, এবং বহু জরিপে দেখা গেছে উত্তর কোরিয়ার অগ্রগতির পর দক্ষিণ কোরিয়ার নিজস্ব পারমাণবিক অস্ত্র চাওয়ার জনসমর্থন কিছু সময় বেড়েছে। জাপানেও কাউন্টার স্ট্রাইক ক্যাপাবিলিটি নিয়ে বিতর্ক আগের চেয়ে বেশি জোরালো। অন্যদিকে উত্তর কোরিয়ার ভেতরে এই অস্ত্র উন্নয়ন রাষ্ট্রের শক্তির প্রতীক হিসেবে প্রচার করা হয়। অর্থনৈতিক কষ্টের মধ্যেও সামরিক সাফল্যকে জাতীয় গৌরব হিসেবেই দেখানো হয়। তাই এই অস্ত্র কর্মসূচি বাইরের জন্য যেমন ডিটারেন্স, ভেতরের জন্য তেমন রেজিম লেগটিমেসি। সবচেয়ে বড় ঝুঁকি সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ না, সবচেয়ে বড় ঝুঁকি মিসক্যালকুলেশন। কারণ ওয়ার্নিং টাইম কমছে, লঞ্চ প্ল্যাটফর্ম বিচিত্র হচ্ছে, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ডেট্রয়েন্ট সামনে আসছে, আর রাজনৈতিক যোগাযোগের চ্যানেল দুর্বল হচ্ছে। উত্তর কোরিয়ার আসল শক্তি শুধু একটি মিসাইলের রেঞ্জ না, শুধু পারমাণবিক ওয়্যারহেডও না। তাদের সবচেয়ে বড় শক্তি হলো কম সময়ে আঘাত হানার সক্ষমতা, মোবাইল লঞ্চ সিস্টেম, অনিশ্চয়তা এবং শত্রুর মানসিক ভারসাম্য হিসাব নষ্ট করে দেওয়ার ক্ষমতা। তবে আরেকটা সত্যিও মাথায় রাখা দরকার, উত্তর কোরিয়াকে ছোট করে দেখা যেমন ভুল, তেমনি তাদের প্রতিটি দাবিকে অন্ধভাবে সত্য ধরে নেওয়া ভুল। বাস্তব হুমকি আছে, কিন্তু প্রচারণাও আছে। বিশ্লেষণের কাজ হলো এই দুয়ের ফারাক বোঝা। এখন পুরো অঞ্চলের নজর সেদিকেই। পরবর্তী পরীক্ষা, পরবর্তী মহড়া, পরবর্তী কূটনৈতিক বার্তা সবকিছুই গুরুত্বপূর্ণ। কারণ পরিস্থিতি যদি আরও তীব্র হয়, এর প্রভাব শুধু কোরীয় উপদ্বীপে সীমাবদ্ধ থাকবে না, তা বিশ্ব রাজনীতি, প্রতিরক্ষা ব্যয়, জোট রাজনীতি এবং পারমাণবিক স্থিতিশীলতার উপরেও পড়বে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? উত্তর কোরিয়াকে সত্যি সামরিক ভারসাম্য বদলে দিচ্ছে, নাকি এটি মূলত কৌশলগত চাপের রাজনীতি? কমেন্টে আপনার বিশ্লেষণ জানাতে পারেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।